সুপর্ণা ভট্টাচার্যের লেখা গল্প শূন্য দিন। মালিনী ডিটক্স ওয়াটার বানিয়ে গোল পাথরের টেবিলটায় রাখল। পুদিনা পাতা আর লেবুর টুকরোগুলো কাঁচের জারের মধ্যে ভাসছে। বাইরে থেকে দেখলে কেমন অদ্ভুত লাগে। মালিনী জানে এটা প্রতিসরণের জন্য। ডায়েটিশিয়ান পাপিয়া খাওয়ার চাট করে দিয়েছে। বড় ভালো মেয়েটি, ফোন করলে কখনো বিরক্ত হয় না। হোয়াটসঅ্যাপ করে রাখলে উত্তর দেয়। অনির্বাণ বলে এটা ওকে করতেই হয়, এটাই ওর প্রফেশন। রূপো হাসতে হাসতে বলে, মা এখন সকলেই এরকম নরম ব্যবহার করে। টিকে থাকতে গেলে যে কত কিছুই ওপর ওপর করতে হয় তোমার ধারণা নেই। তোমার মতো হাজারজন পাপিয়াকে ফোন করে, ও বিরক্ত হয়, কপাল কুঁচকে যায়, কিন্তু কথা বলার সময় সেটা ধরতেই দেয় না। মালিনীর এসব শুনে একটুও বিশ্বাস হয় না। কি ভালো মেয়ে পাপিয়া, ডিসপেন্সারিতে গেলে কি মিষ্টি করে বলে, এই তো মালিনী দি, স্লিম দেখাচ্ছে তোমাকে, বেশ ফ্রেশও। সেও মুখোশ পরে থাকবে। যা, অনির্বাণ আজ ফিরবে ট্যুর থেকে দুপুরে। রূপু সকালেই ফিরবে জিয়াগঞ্জ থেকে। মালিনীরই শুধু কোথাও যাওয়ার নেই, তাই আশাও নেই। কেমন গাছেদের মতো স্থির। না না, বছরে দুবার যায় তারা ফ্যামিলি ট্যুরে, একবার পুজোর পর আর একবার মার্চ মাস শেষ হলে। অনির্বাণের মার্চ মাসটাই নাভিশ্বাস ওঠে, ইয়ার এন্ডিং। মালিনী 2 চামচ চিয়া সিডস আর হাফ চামচ ফ্লেক্স সিডস নিয়ে ছোট এক বাটি দইতে মিশিয়ে রাখে। ভিজুক আধ ঘন্টা, তারপর 4 চা চামচ ওটস মিশিয়ে ব্রেকফাস্ট করবে। তার ছোট থেকে অনেক বড় হওয়া পর্যন্ত সকালের জলখাবার ছিল হালকা উষ্ণ গরম দুধে ফুলকো ফুলকো নরম দুটি রুটি, তার মধ্যে গরম চিনি, শীতে পাটালি বা ঝোলা গুড়। রবিবার ছুটির দিন সাদা আলুর তরকারি আর ডালডায় ভাজা লুচি। সে বেগুন ভাজা দিয়ে লুচি খেতে ভালোবাসত বলে মা এক একদিন তাকে বেগুন ভেজে দিত 2 টুকরো। মালিনীর নামটা রেখেছিল মায়ের মণিমা। মণিমা যে মায়ের আসলে কে হয় তা বহু বছর ধরেই জানত না সে। বড় হতে হতে হঠাৎ করে একদিন আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু সে কথা মাকে বলতেই পারেনি কোনো দিন। মণিমাকে খুব আদর করে আলতো গলায় ডাকত মা। মণিটা জুড়ে যাওয়াতে তা আরও নরম তুলতুলে হয়ে যেত। ও মণিমা, মণিমা গো, একটু লেবুর আচার বানিয়ে দিও তোমার জামাইয়ের জন্য, এই গরমে পাতলা ডালের সঙ্গে খুব ভালো খায়। কদিন পরেই এসে যেত বাবার জন্য খয়েরি রঙে ঢাকা দেওয়া সাদা বোয়ামে লেবুর আচার, সঙ্গে একটা পাতলা সাদা শাড়ির টুকরো, মণিমারই শাড়ির টুকরো। আচার রোদে দেওয়ার সময় বোয়ামের মুখটা বেঁধে রাখার জন্য। ও সুহাস, মনে করে রোদে দিস বাপু আচারটা, ভেমনা ধরে যাবে কিন্তু না হলে। মালিনীর মায়ের নাম ছিল সুহাসিনী। হ্যাঁ হ্যাঁ মণিমা, চিন্তা করো না, আমি ঠিক মনে করে রোদে দেব। আচারের সঙ্গে সঙ্গে মালিনীর জন্য নারকেলের কুচি দেওয়া ঘুগনি আনত মণিদিদা। সে ঘুগনির স্বাদ ছিল অমৃত। তেমনটি সুহাসিনী কেন, সে নিজেও কখনো বানাতে পারেনি। মণিমার সেলাইয়ের হাত ছিল চমৎকার। ও মণিমা, তুমি পুরাতন শাড়ির পাড় কেটে কেমন অন্য শাড়িতে বসিয়ে দাও মাকে, আমায় দেবে গো। এসব শুনেই মালিনীর মনে হতো মা কি মণিদিদাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয়। কই, দিদুকে তো বলে না। সাদা ধবধবে শাড়ি পরা মণিমা লাল টকটকে শাড়িতে সবুজ রঙের সুতোর পাড় লাগিয়ে দিত তাদের টানা বারান্দায় বসে বসে। মালিনী দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখত। মাঝে মধ্যে মণিদিদা মায়ের লাল শাড়িটায় হাত বোলাচ্ছে, গালের উপর আলতো করে চেপে ধরছে শাড়িটা তুলে। কাঁচা হলুদ রাঙা মণিদিদার কোলের উপর দিয়ে ফেলে রাখা ঘন লাল রঙের শাড়িটা যেন আগুনের মতো। মালিনীর মন কেমন করে উঠত। সে তখন সবে 12 বছর। মালিনী যতদূর জানত মণিদিদার কোনো দিন বিয়ে হয়নি। কেন যে বিধবাদের মতো সাদা ধান পরত মণিদিদা, মাকে ভয়ে জিজ্ঞাসা করেনি। মণিদিদাকে ভয় করতো না মালিনীর, তাই ছাদে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের আকাশের দিকে তাকিয়ে থাকা মণিদিদাকে জিজ্ঞাসা করেছিল একদিন মালিনী, এমন সাদা থান কেন পরো তুমি? এমনি। এমনি আবার কিছু হয় নাকি? হ্যাঁ রে দিদুন, হয়। সব প্রশ্নের কি আর উত্তর হয়? তাই সব প্রশ্নের উত্তর জানতেও নেই। আচ্ছা, মালিনী ছোট থেকেই কেমন এক নরম সরম ভীতু গোছেরই ছিল। মালিনীর মা চন্দ্রা আর মণিমালা একসঙ্গে থাকতো। মালিনীর দাদু মারা যাওয়ার পর সুহাসিনী বহুবার বলেছিল তাদের সঙ্গে এসে থাকতে। দুজনের কেউ রাজি হয়নি। অবশ্য দিদু রাজি হওয়াটাই আসল ছিল। মণিদিদা তো আশ্রিত। আশ্রিত শব্দটার অর্থ একটু বড় হয়ে বুঝেছিল। মালিনীর দাদুর বাড়িটি ছিল কেমন ঝিম ধরানো,
টিউবলাইটের আলো দাদুর একটুও সহ্য হতো না। সন্ধ্যার সময় বাল্বের হলুদ আলোয় কেমন অন্ধকার আর জমাট বেঁধে থাকতো। দাদু যেদিন হার্ট অ্যাটাকে মারা যান সেদিন মালিনী ছিল দিদার বাড়ি। আগের দিন গরমের ছুটি পড়েছিল। মা বলেছিল বাবাকে, সোনাইকে ও বাড়ি একটু দিয়ে এসো, বাবা দেখতে চেয়েছে। মালিনীর একটুও ভালো লাগতো না দাদুর বাড়ি যেতে। দাদু ভারী সুন্দর ছিল, টকটকে রং, দরজা মাথায় ঠেকে যেত, এত লম্বা। কিন্তু দাদু বড় তাচ্ছিল্য করে কথা বলতো দিদুকে। দিদুর কালো রং নিয়ে সকলের সামনে হ্যাটা করতো। দিদুর কপালে বড় লাল সুন্দর টিপ পরা নিয়েও বলতো। বাবাকে কখনো এত তাচ্ছিল্য করে কথা বলতে শোনেনি মাকে। মালিনীর জেঠুমণি আর বড় মা থাকতো বিশাখাপত্তনম। জেঠু ওএনজিসিতে চাকরি করত। বড় মারা তাদের বাড়িতে এলে যেন কোলাহলের হাট বসে যেত। জেঠুমণির ছেলে দীপদাদা পড়তো দেরাদুন। কি সাহেবদের মতো হাঁটা চলা ছিল। মালিনী খুব সমীহ করত দীপদাদাকে, কত কি জানে। মহাকাশ নিয়ে গবেষণা করার ইচ্ছে ছিল দীপদাদার ছোট থেকেই। জেঠুমণিও কখনো এত তাচ্ছিল্য করে কথা বলেননি বড় মার সঙ্গে। দাদু তাকে কিন্তু খুব ভালোবাসত। সে গেলে কি করবে ভেবে পেত না। মালিনী খেতে পারুক বা না পারুক, দিদু আর মণি দিদা দাদুর হুকুম মেনে হরেক পদ রান্না করতে বসে যেত। দিদু রান্নার হাত ছিল চমৎকার। পারুল মাসের জোগাড় দিত দিদুদের। বড় একটা বাগান আর পুকুর ছিল দাদুর বাড়ি লাগোয়া। মালিনীর ভালো লাগতো বাগানটায় ঘুরে ঘুরে বেড়াতে। পুকুরের ঘাটে পা টিপে টিপে নেমে যেত জলের কাছে। ঝুঁকে জলের মধ্যে নিজের মৃদু ঢেউতে ভেঙে যাওয়া মুখের ছবি দেখত। কোথাও ট্রি ট্রি করেই অজানা পাখি ডেকে যেত। সেই সন্ধ্যার কথা আমৃত্যু মনের গহীন কুঠুরিতে থাকবে মালিনীর। মণিদিদার ঘরে খাটের উপর উপুর হয়ে শুয়ে ফেলুদা পড়ছিল সে। পরীক্ষা শেষ হতেই বাবা কিনে দিয়েছে ফেলুদা সমগ্র। মণিদিদা চশমা এঁটে ক্রুশকাঠি দিয়ে টেবিলে ঢাকা বুনছিল। হঠাৎ পারুল মাসি হন্তদন্ত হয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলেছিল, কর্তাবাবু কেমন যেন করছেন, গিন্নিমা আপনাকে ডাকছেন। মণিদিদা ছিটকে উঠে দৌড়ে বের হয়ে যায় ঘর থেকে। মালিনী আর পারুল মাসি পিছন পিছন। দাদু বিছানায় ছটফট করছে। জলের বালতির মধ্যে থেকে জিওল মাছ তুলে এনে মাটিতে নামালেই যেমন ছটকায়, ঠিক তেমন। দিদু পাশে বসে আছে, কেমন নিথর, যেন কোনো তাপ উত্তাপ নেই। পারুল, শিগগির হেমেন ডাক্তারকে খবর দিতে হবে। তোর বর বা ছেলেকে সাইকেল নিয়ে যেতে বল, মণিদিদা চিৎকার করে বলে। পারুল মাসে পরিমরি করে ছুটে বের হয়ে যায়। তুই কী রে মণিমালা, মরে যাচ্ছে লোকটা, তোর আরাম লাগছে না? চুপ কর চন্দ্রা, দেখ কেমন খাবি খাচ্ছে। তুই কি পাগল হয়ে গেলি? সোনাইয়ের সামনে কী সব বলছিস তুই? সোনাই, ভালো করে দেখে রাখ দিদুন। কিছু রোগ নেই বলে যে মানুষটার গর্বে শেষ ছিল না, সে কেমন বুকের ব্যথায় দম পাচ্ছে না। এক্ষুনি হঠাৎ করে যদি দমটা বেরিয়ে যায়। মণিদিদা মালিনীকে কোলে টেনে নিয়ে বলেছিল, যাও দিদুন, তুমি আমার ঘরে গিয়ে বই পড়ো, এখনই ডাক্তার আসবে, ওষুধ দিলেই ভালো হয়ে যাবে, ভয় পেও না। মালিনী ঘর থেকে বের হয়ে দরজার পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকে। কেউ যেন তার পা দুটোকে বারান্দার মেঝের সঙ্গে আঠা দিয়ে আটকে দিয়েছে। একদম ওকে ছুবি না মণি, তোর এত দরদ এখনো, এত দরদ? তোর যে এতদিন কেন দড়ি কলসি জোটেনি? সাদা থানের আড়ালে গোলাপি রঙের ইচ্ছে লুকিয়ে রাখা যায় ভেবেছিস? এসব কেন বলছিস চন্দ্রা? লোকটা মরতে বসেছে রে। তোর কি তাতে, মরুক। এমন করে বলতে নেই চন্দ্রা, পাপ হয়। পাপ? পাপ তুই করেছিস, পাপ ওই লোকটা করেছে। আমি কিছু করিনি চন্দ্রা, কতদিন তোকে বলেছি। বিশ্বাস কেন করিস না? করি না বিশ্বাস। আমার চোখে সারা দিন তোর এই গোলাপি শাড়ি পরা চেহারাটা ভাসে। ওর ঘর থেকে বের হচ্ছিস মুখ চকচকে, তুই বলিস ওই লোকটা তোকে জোর করেছিল একটা দিনের জন্য। মিথ্যে বলিস। আমি তো তোর কথা মতো সাদা শাড়ি পরি, সাজি না, ও সামনে আসি না। এই অনাথকে ঠাঁই দিয়েছিলিস তুই, এই তো অনেক রে। ঠাঁই দিয়েছি ভয়ে, সে ভয় তুই বুঝবি না। মরুক লোকটা, শেষ জীবনটা শান্তি পাই। দিদুর তীক্ষ্ণ হাসি শুনতে পায় মালিনী। গা ছমছম করে ওঠে মালিনীর। ঘেমে যেতে থাকে। দিদুকে কেমন অচেনা মনে হয়। মরা হলুদ আলোয় দেখে একটা বড় মাকড়সা জানলায় জাল বুনছে। মণিদিদা হঠাৎ চিৎকার করে ওঠে, আর তো ছটফট করছে না? কি হলো রে চন্দ্রা, একটু বুকে হাত বুলিয়ে দেখ রে।
দিদু কি শান্ত স্বরে বলে। ধুকপুকুনিটা থেমে গেল বোধহয়। ঠিক তখনই পারুল মাসিকে হেমেন ডাক্তারকে নিয়ে ঢুকতে দেখল, সঙ্গে পারুল মাসির ছেলে। মালিনীও ওদের সঙ্গে ঢুকে গেল ঘরে। ডাক্তারবাবু দাদুর নিথর দেহে স্টেথ ঠেকিয়ে খানিকটা বাদে মাথা নিচু করলেন। বৌদি, দাদার। জানি, বুঝতে পেরেছি। মণি, ডাক্তারবাবুর ফিসটা দিয়ে দে। সুহাসকে খবর দে। 4 ঘন্টা পরে বাবলুকে পাঠাবেন। আমি ডেথ সার্টিফিকেট লিখে দেব। বাবলু পারুল মাসির ছেলে। মধ্যরাত। দাদুকে শ্মশানে পুড়িয়ে সকলে চলে এসেছে। মালিনীর জীবনে প্রথম মৃত্যুকে এত কাছ থেকে দেখা। কেউ তেমন উচ্চস্বরে কাঁদেনি। কেমন একটা দমচাপা ভাব গোটা বাড়িটায়। দিদুর সঙ্গে মা শুয়েছে, সে মণি দিদার সঙ্গে। বৈঠকখানা ঘরে বাবা। মালিনীর ঘুম ভেঙে যায় চাপা গোঙানির শব্দে। নাইট ল্যাম্পের নীল আলোয় মণি দিদা দাঁড়িয়ে। ঘন গোলাপি রঙের একখানা শাড়ি জড়ো করে বুকের কাছে ধরা। শব্দ করে কাঁদছে আর বলে যাচ্ছে, লোভ, লোভ, বড় লোভ ছিল ভালোবাসায়, সোহাগের, আদরের। কেমন এক অজানা ভয়ে চোখ বন্ধ করে ফেলে সে। একসময় মণি দিদা কান্না থামিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সেই গোলাপি শাড়িটা যে কোথায় রেখেছিল মণি দিদা, তা আজও ভাবে মালিনী। যতবার কেউ তাকে মালিনী বলে ডাকে, ততবারই মণি দিদার মুখ ভেসে ওঠে। আজ মণি দিদার মৃত্যুদিন। সকাল থেকে অন্যমনস্ক হয়ে যাচ্ছে সে। যত বড় হয়েছে সে, তত বুঝতে পেরেছে কি জটিল সম্পর্কের আবর্তে ঘুরে মরেছে দিদু আর মণি দিদা। মা যেন পেন্ডুলাম, ছুঁয়ে ছুঁয়ে গেছে দুজনকেই। বেল বাজে, সময় এলো মনে হয়। আজও দেরি। কখন যে রান্না শেষ করবে কে জানে। এসেই তরবর করে। সোমা আর রূপু দুজনেই একসঙ্গে। রূপুর মুখ থমথমে। ঘরে ঢুকেই ব্যাগ ছুঁড়ে ফেলে দেয় সোফায়। কি হয়েছে রে? বিরক্ত লাগছে। কেন? মিশনটা সাকসেস হলো না? ও আচ্ছা। কি নির্বিকারভাবে বললে মা। একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন এটা। একেই তুই এত ডিস্টার্ব আছিস। আমি আর কি জিজ্ঞাসা করব বলতো? জয়িতাকে তখনই বললাম তোকে যেতে হবে না, আমি যাই। শুনলো না, জেদ করলো। অরুণদাও রাজি হয়ে গেল। এখন হাত কামড়াচ্ছে। ধরা পড়ে গেল জয়িতা? ওর কিছু হয়নি তো? হতে পারত, বুঝতে পেরে বেরিয়ে এসেছে। পুলিশ দিয়ে সব কটাকে তুলে আনা উচিত। তুই ফ্রেশ হয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে নে। আমি যে ওই বাচ্চা মেয়েটাকে ভুলতে পারছি না মা। সরিয়ে দেবে ঠিক ওকে। অরুণদা অবশ্য আজকেই অ্যাকশন নেবে বলেছে। সব ঠিক হয়ে যাবে রূপু, এত ভাবিস না। রূপু ক্লান্ত পায়ে নিজের ঘরে ঢোকে। রূপু, রূপকথা, এই নামটা সে রেখেছে। একটা এনজিওতে কাজ করে রূপু। রিয়াগঞ্জের ব্রোথেলে একটি 15 বছরের মেয়ে বিক্রি হয়ে গেছে খবর পেয়ে গিয়েছিল ওদের টিম। ব্রোথেলে খুব সহজে ঢোকা যায় না, পুলিশকেও কাঠখড় পোড়াতে হয়। কারোর অনিচ্ছায় জোর করে দেহ ব্যবসা করানো হলে রূপুরা খবর পেলেই চলে যায় রেস্কিউ করতে। ছদ্মনামে ছদ্মবেশে ঢোকে ঘিঞ্জি ব্রোথেলগুলোই। পুরো টিম থাকে আশেপাশে। ভিতরে ঢুকে মেয়েটি আছে কি না কনফার্ম হলে তখন পুলিশের সাহায্য নেওয়া হয়। ওখানকার মেয়েরা ছদ্মবেশ ধরে ফেললে খুব বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রূপুদের যে কারুর। রূপু বহুবার করেছে এরকম কাজ। জয়িতা মেয়েটি নতুন, নার্ভাস হয়ে গিয়েছিল হয়তো, ধরা পড়ে গেছে তাই। রূপুর এইরকম কাজকর্ম অনির্বাণের ভীষণ অপছন্দ। খুব জোর দিয়ে কিছু বলতে পারে না। একটু কিছু বললেই রূপু একটা নাতিদীর্ঘ ভাষণ দিয়ে দেয় তাদের। অচেনা অজানা মেয়েটার জন্য কষ্ট হয় মালিনীর। মণি দিদা, দিদু, মা, সে, রূপু, জয়িতা, এই মেয়েটি, সকলেই কি এক সারিতে দাঁড়িয়ে? গা গুলিয়ে ওঠে মালিনীর। মা, শিগগির কিছু খেতে দাও, অফিসে যাব। অরুণদারা উদ্ধার করে নিয়ে এসেছে মেয়েটাকে, এইমাত্র ফোন করলো। দেখলি, বললাম সব ঠিক হয়ে যাবে। রূপু জড়িয়ে ধরে মালিনীকে। শ্যাম্পু আর সাবানের হালকা গন্ধ মেয়ের গায়ে। নাম কি রে মেয়েটার? বুলটি। মালিনী রূপুর জন্য বুকটা ভরে উঠল। রূপু তার রূপকথাই। রূপু বের হতেই আবার কেমন শীতল হয়ে যায় চারিদিক। সোমা রাঁধুনি ফোড়ন দিয়েছে মুসুর ডালে, সুন্দর গন্ধ বের হয়েছে। একটু মটর ডালের বড়া করে রেখো সোমা। বাটা মাছটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করো, তোমার দাদা ভালোবাসে। রূপু তো আর লাঞ্চ করবে না, সেই বুঝে ভাত বসাও। সোমা শুধু হুম বলে একটা শব্দ করে মুখ দিয়ে। মালিনী অবাক হয়। একটু কি থমথমে মুখ সোমার? হ্যাঁ রে, কিছু হয়েছে? কি আর বলি বলো তো বৌদি।
বলতে আর ভালোও লাগে না। বল, বললে হালকা হবি। 5,000 টাকা জমিয়েছিলাম জলের লাইনটা আনবো বলে। কাল ঘরে গিয়ে দেখি বাক্স ফাঁকা। সে কি রে, কে নিল? বর অথবা ছেলে, যে কোনো একজন। জিজ্ঞাসা করিসনি? যেই নিক, স্বীকার কি আর করে বলো তো? কি যে করবি তুই, কে জানে। মালিনীর মনটা আবার ভারী হয়ে যায়। ভাবে 5,000 টাকা দেবে সোমাকে। সোমা চাইবে না, নিজে থেকেই দেবে। ধার হিসেবে দিলে নিলেও নিতে পারে। কি যে রোগা মেয়েটা। মায়া লাগে মালিনীর সোমার জন্য সবসময়। শোন, ভাত হলে বলিস, 2 হাতা গরম ভাত মাছের ঝোল দিয়ে খেয়ে যাস। আমাকে ডাকিস, দিয়ে দেব। নিজে হাতে করে তো নিবি না? মৃদু হাসে সোমা। হঠাৎ মালিনীর মনে হয় সোমার মুখখানা কি মায়াবী। ধীর পায়ে বারান্দায় যায়, জল দেবে গাছে। একটা স্বর্ণচাপা ফুটেছে আজ। মালিনী অনুচ্চারে বলে, মণি দিদা, এই স্বর্ণচাপাটা তোমাকে দিলাম আজ, ভালো থেকো। ফোন বাজছে। মা। হ্যাঁ রে, ফিরলো জামাই? না, সময় হয়নি এখনো। রূপু? হ্যাঁ, ফিরে আবার বের হয়েছে। ও। দুপক্ষই নীরব হয়ে যায়। এরপর কি বলবে ভেবে পায় না দুজনেই। মালিনীই বলে, বাবা ঠিক আছে? ওই যেমন থাকে, ভুলে যাওয়াটা বেড়েছে। তোর বাবার সঙ্গে থাকতে থাকতে আমিও মনে হয় সব ভুলতে শুরু করেছি। আজ মণি দিদার মৃত্যুদিন, মনে আছে মা? না, মনে করালি। মণি দিদাকে তুমি মনে রাখতে চাও না, তাই না? সেটাও হতে পারে। মণি দিদা কত ভালোবাসতো মা তোমাকে, মেয়ের মতো। মেয়ে তো নই, তাই ভালোবাসা ফেরাতে পারিনি। অথচ কি নরম করে ডাকতে তুমি মণি দিদাকে। বড় আবোল তাবোল ভাবিস মুন্নি তুই। মনে রাখিস, মণিমা মারা যাওয়ার পর মণিমার ট্রাঙ্ক থেকে একটা সোনার বিচে হার পাওয়া গিয়েছিল। কোথা থেকে পেল সে কি আর জানি না? কোথা থেকে বলবো না, ডাকছি। মা তাকে মালিনী বলে ডাকে না, মুন্নি বলে। অনেকের মধ্যেই কি অসুয়া ঘুমিয়ে থাকে? মালিনী কেন পারে না একটু অন্যকে ঈর্ষা করতে? হয়তো একটু অন্যরকম স্বাদ থাকতো জীবনে। বাবা কি আস্তে আস্তে তার মুখটাও ভুলে যাবে? মণিদিদা মারা যাওয়ার পরে দিদু মণিদিদার ট্রাঙ্কের যত জিনিস ছিল উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বৈশাখের তপ্তপে রোদে দিদুর ভাঙাচোরা কালো মুখ কেমন গনগনে হয়ে উঠেছিল। দেখে ভয় লাগছিল মালিনীর। হঠাৎ রোদের আলোয় চিকচিক করে উঠেছিল কিছু একটা। সাদা শাড়ি তলা থেকে দিদু টেনে বের করে আনলো লম্বা একটা হার। মুঠো চেপে ধরে দাঁত চেপে বলে উঠেছিল, শালি, গতর খাকি। মালিনীর মা সুহাস চেঁচিয়ে বলেছিল, মা চুপ করো। মালিনী তখন শুধু গোলাপি রঙের একটা শাড়ি খুঁজছিল, উজ্জ্বল গোলাপি। সোমা থালা চেটেপুটে খেয়ে চলে গেছে। অনি কখন আসবে ভাবতে ভাবতে ঝিম ধরে আসে মালিনীর। ঠিক 2:05 ফেরে অনি। কেমন রোদে ট্যান পড়ে যাচ্ছে অনির। মালিনীর হাইট 5.5, অনির মাথায় মাথায়। অনি আগে কি ভীষণ রোমান্টিক ছিল। অফিস থেকে ফেরার সময় গরমে জুঁই বা বেল ফুলের মালা নিয়ে আসতো। মালিনী কাঁচের বাটিতে জল দিয়ে রেখে দিত। শীতে লাল গোলাপ কাঁচের গ্লাসে ডাঁটি শুদ্ধ রেখে দিত। এখন কেমন চুপচাপ হয়ে গেছে। যত উঁচু পদে উঠছে তত নিশ্চুপ হয়ে গেছে। ঘুমের মধ্যেও হঠাৎ করে চমকে উঠে পড়ে। হাত বাড়িয়ে নেয় ফোন। মালিনী জেগে গেলে বলে, কেমন যেন ফোন বাজলো মনে হলো। মালিনী রাগ করে, কিন্তু জানে অনির আসলে কিছুই করার নেই। অনির মতো অনেকেরই কিছু করার নেই। যে কোনো প্রফেশনেই এখন ছুঁচের ডগায় বসে থাকা। অনির তো আবার আইটি সেক্টর। ওয়েব ডিজাইনার অনির ক্লায়েন্ট সব ফরেনার। তাদের রাত মানে ওদের সকাল। অনিদের মুম্বাই, হায়দ্রাবাদ, গুজরাটে অফিস আছে। মাসের মধ্যে বেশিরভাগ দিন চরকিবাজির মতো ঘুরতে থাকে অনি। রূপও ঘুরতে থাকে এখান থেকে ওখানে, ওদের সংস্থার বিভিন্ন কাজে সচেতনতার অনুষ্ঠানে। একলা মালিনীর দিন শূন্য হতে থাকে। অতীত ভিড় করে আসে টুকরো টুকরো স্মৃতির কোলাজে। তার কেন যে কোনো কাজ নেই। স্নান করে নাও অনি, বেলা হয়ে গেছে। খাবার এখনও গরম আছে। রূপু ফেরেনি? ফিরেই আবার বের হয়ে গেছে। কি যে করবে মেয়েটা, বিয়েই বা করবে কবে? কী বা হবে বিয়ে করে অনি? এই তো ভালো আছে, কাজে আছে। কি যে পাগলের প্রলাপ বকো। স্নানে চলে যায় অনি। মণিদিদা শেষ দিকে প্রলাপ বকত। ধবধবে সাদা শাড়ি দিনে দিনে কেমন ঘোলাটে হলদেটে রঙের হয়ে গিয়েছিল। বাগানের মাটি খুরপি দিয়ে দিয়ে খুঁড়ে যেত, জড়ো করে রাখত। মালিনীকে বলতো,
দিদুন, এই দেখ, এই ঢিপিটা আমার ছোটবেলার কথা, এইটা আমার যৌবনবেলা, আর এই ঢিপিটা আমার বুড়িবেলা। সব কিছু মাটির মধ্যে চাপা দিয়ে দিচ্ছি, কেউ জানতে পারবে না, বুঝলি? কেউ না। মালিনীর চোখে জল আসতো। সেভাবে তার কোনো কথাই নেই তেমন, যেগুলো চাপা দিয়ে রাখবে। তার কি নিজের কিছুই নেই, একান্ত গোপনীয়? কেমন যেন মন দিয়ে আরাম করে খায় অনি। বাইরের খাবার খেয়ে খেয়ে অনি বিরক্ত হয়ে গেছে। সোমা খুব ভালোবেসে রান্না করে। খেতে খেতে রূপুর জন্য মন কেমন করে। কোথায় যে দুটো ভাত খাচ্ছে মেয়েটা, কে জানে। অবশ্য ভাত কি আর খায়? ছেলেমেয়েরা এখন ভাতে আসক্ত নাই। অনেক ঘুমে অচেতন। সন্ধ্যা নামে একটু পরেই। রূপু ফোন ধরছে না। চিন্তা হচ্ছে একটু একটু। কেমন করে ছুটে বেরিয়ে গেল। চিন্তাটা রাগে পরিণত হচ্ছে। ফিরুক আজ, খুব কড়া করে বলবে মালিনী। বেল বাজে। তাড়াতাড়ি উঠে দরজা খোলে। রূপুর সঙ্গে কোঁকড়া চুল, বড় বড় নিষ্পাপ চোখের এক কিশোরী। নিস্তব্ধতা নিয়ে ঢোকে দুজনে। সোফায় বসে। অনিও উঠে এসেছে। মালিনী দরজা বন্ধ করে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকে। মা, ও বুলটি এখানে? বাড়িতে ফেরত নিল না বুলটিকে। অনেক বোঝালাম আমরা। মা রাজি হলো, বাবা কিছুতেই রাজি হলো না। নিয়ে এলাম তাই। অরুণদা সংলাপে কথা বলছে। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ততদিন থাকুক আমার কাছে। মালিনী দেখে বুলটির মায়াবী চোখ দুটোতে জল উপচে পড়ছে। আমি কিছু বুঝতে পারছি না। কেউ বলবে কি ব্যাপার? অনির গলায় উৎকণ্ঠা। রূপু, ওকে নিয়ে ঘরে যা, আমি চা করি। মালিনী। অনি, পরে বলি তোমাকে সব, প্লিজ। যা খুশি করো তোমরা। মালিনী চায়ের জল চাপায়। ভাবে একটু ম্যাগি করে দেবে মেয়ে দুটোকে। মালিনীর শূন্য দিনটা আচমকা পূর্ণ হয়ে উঠল আজ। বুলটির চোখ দুটো মণিদিদার মতো। দেখেই ধক করে উঠেছিল বুকটা। ওকে কি নিজের কাছে রেখে দেবে মালিনী? পারবে রাখতে? পারতেই হবে। মনে মনে একটা স্থির সিদ্ধান্ত নেয় মালিনী। মণিদিদা গো, অন্তত একজনকে গোলাপি শাড়ি পরে খোলা প্রান্তরে হাঁটতে দেখতে চাই, মাথা উঁচু করে। জানে মালিনী, রূপু আর অনির্বাণ দুজনেই তার সঙ্গে থাকবে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।